4 দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 জুলাই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। কোটা বিরোধীদের আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার আহ্বান। রাজনৈতিক রূপ নিয়েছে আন্দোলন, বললেন ওবায়দুল কাদের। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত 5, পরিচয় জানা যায়নি এখনো। উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বিভিন্ন জেলায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শুকিয়ে যাচ্ছে শিশুদের চোখ, মহামারী বলছেন বিশেষজ্ঞরা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 20টি সমঝোতা স্মারক স্বাক্ষর সহ নানান আনুষ্ঠানিকতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এই সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে আর্থিক খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ সহ 1 সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। কোটা বিরোধী আন্দোলনকারীদের উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের এই আন্দোলন এখন রাজনৈতিক রূপ পেয়েছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন এবং আদালত উভয় পক্ষে যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান করবে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হয়। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। এখন অবধি নিহতদের পরিচয় জানা যায়নি। সকালে নরসিংদী রায়পুরার খাকচক এলাকায় রেল লাইনে বিচ্ছিন্নভাবে পড়েছিল 5টি মরদেহ। ধারণা করা হচ্ছে সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইলের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু ঘটে। তবে তারা ট্রেনের ছাদ থেকে পড়ে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছেন এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে দুপুর 12টার দিকে একই উপজেলার শ্রীরামপুর রেলগেটে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আরও এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরম দুর্ভোগে বানভাসী মানুষ, সেই সাথে বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট ও সুনামগঞ্জে পরিস্থিতির উন্নতি হলেও স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। প্রতিনিধিদের সহায়তায় মহিমা পলের রিপোর্ট। সিরাজগঞ্জ যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।
জেলার নিম্নাঞ্চল কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চর ও নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেছে। সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন সহ আশপাশের এলাকাগুলোর অবস্থাও অনেকটাই শোচনীয়। বর্ষা পানি উঠে একবারে তলান ভাব হয়ে গেছে। প্রচুর বন্যা হয়েছে, ঘরের মধ্যে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। লালমনিরহাটে ৫ উপজেলার চর ও নিম্নাঞ্চলে পানিবন্দী ১০,০০০ পরিবার। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়গুলোতে পানি থাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। গত 3 দিন আগে থেকে এই পানির মাথাটা দিলে মানে বাড়ির ভিতরে উপর উঠলো। 3 দিন হলে পানি ঢুকছে, খাওয়া দাওয়া তো খুব অসুবিধা হয়ে গেছে। গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে ঠাকুরগাঁয়ের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। পৌর শহরের ডিসি বস্তি, এসিল্যান্ড পাড়াসহ আশপাশের নিচু এলাকা টাঙ্গন নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে। গৃহপালিত পশু ও জানমাল নিয়ে পার্শ্ববর্তী উঁচু স্থান ও জেলা শিল্পকলা একাডেমি ভবনে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। টাঙ্গাইলের ঝিনাই ও ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনও পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার ভুয়াপুর, কালীহাতি ও সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল ডুবে গেছে। প্রবল স্রোতে ভুয়াপুরের কয়রা কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় বিপাকে 5 গ্রামের বাসিন্দারা। আমাদের এখন চলাচলের রাস্তা মানে এই পানি ভাঙে পানির মধ্যে হাইটা বের হইতো। বাড়িতে মনে করেন যে উঠানে এই পর্যন্ত পানি, রাস্তা দিয়ে এই পর্যন্ত পানি। এদিকে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুটে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। উপজেলার 17টি ইউনিয়ন প্লাবিত হওয়ায় ৭৮,০০০ মানুষ পানিবন্দী হয়েছেন। ১,০২৪ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে এবং ৮,০০০-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান পানি থাকায় পাঠদান বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অধিদপ্তর। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজানে পানি কমলেও নিম্নাঞ্চলে বেড়েছে। ফলে ওসমানীনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি আমরা বাজার রক্ষা বাট্টা যদি করতে পারি তাহলে এইভাবে বন্যা আসার সাথে সাথে আমাদের বাজার যে প্লাবিত হয় এবং আমাদের ব্যবসায়ীরা যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি সে থেকে আমরা রক্ষা পাবো। জেলা প্রশাসন জানায় সিলেটে এখনও 6 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। 214টি আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন প্রায় 10,000 মানুষ। সিলেটে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ চলে আসছে, সুতরাং আমাদের শুকনা খাবার, জিআর চাল, জিআর কেস, শুকনা প্যাকেট, গোখাদ্য সবগুলা চলে আসছে। সুনামগঞ্জে ৮,৪০০ চাষির আউশ ধান এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। তাদের তালিকা তৈরি করে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। মহিমা পলি, 21 টেলিভিশন। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে 40% শিশুর চোখ চরমভাবে আক্রান্ত। চোখের জলীয় অংশ শুকিয়ে গেছে আরও 60% শিশুর। চোখের শুষ্কতা বিষয়ে প্রথম উচ্চতর গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। পুরো ব্যাপারটিকে মহামারী আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। ইয়াকুব লিটুর ছবিতে অখিল পোদ্দারের বিশেষ প্রতিবেদন। বেশ কবছর ধরেই ঢাকার বাতাস একেবারেই বিষাক্ত। হাঁটতে চলতে ধুলোবালি ঢুকছে চোখে। বয়োজ্যেষ্ঠদের মতো তাই চোখের পীড়ায় আক্রান্ত হচ্ছে শিশু কিশোরেরা। বাড়তি অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে মোবাইল আসক্তি। ম্যাক্সিমাম বাবা মাই তাদের কমপ্লেন যে সারাক্ষণ বাচ্চারা গেম খেলে এবং তারা রেস্ট নেয় না, মাথা ব্যথার কমপ্লেন করে। পাওয়ার নাই কিন্তু তার মাথা ব্যথা আছে, এর কারণটাই হচ্ছে এই। শিশুদের চোখ নষ্ট হওয়ার নেপথ্যে মোবাইল মনিটর কতটুকু দায়ী? পৃথিবীর অন্যান্য দেশে এমন বিষয় নিয়ে উচ্চতর গবেষণা হলেও বাংলাদেশে এই প্রথম, যেখানে স্মার্টফোনে ভিডিও দেখার প্রবণতাকে ভয়ঙ্কর নেশার সঙ্গে তুলনা করা হয়েছে। ছোট বাচ্চাদের কিন্তু এখন চশমা পরার রেটটা অনেক বেড়ে গেছে, যেটা আগে এত ছিল না। এটার মেইন কারণই কিন্তু এই যে গ্যাজেট ইউজ বা নিয়ার ওয়ার্কে অনেকক্ষণ ধরে থাকা এবং মনিটরে অনেকক্ষণ ধরে এক্সপোজ থাকা। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার রেফায়া নূরের গবেষণায় প্রতিফলিত হয়েছে শিশুদের চোখ নষ্ট হওয়ার নেপথ্যের কারণ। গবেষণা করতে গিয়ে আমি যেটা দেখলাম যে এখন বর্তমানে আসলে বাংলাদেশের সিচুয়েশনটা অনেক ভয়াবহ। প্রতি 100 জন বাচ্চায় 5 থেকে 20 জন বাচ্চায় হচ্ছে চোখের শুষ্কতা রোগে ভুগে থাকেন। দীর্ঘমেয়াদী মোবাইল আসক্তিতে চোখের অভ্যন্তরে ঘা হচ্ছে। এতে করে শিশুদের মতো বয়োজ্যেষ্ঠদের বিশাল অংশ অন্ধ হতে পারে, অভিমত গবেষকের। বলতে পারেন এটা মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে এবং এটা আরও বাড়বে। কারণ হচ্ছে আমাদের এই যে বর্তমান যে ওয়েদার, আমাদের এয়ার কন্ডিশনার ইউজও বেড়ে গিয়েছে, আমাদের গ্যাজেট ইউজ বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত যারাই চোখের ডাক্তারের কাছে যাচ্ছেন তাদের সিংহভাগের সমস্যাই অভিন্ন।
চোখের জল শুকিয়ে যাওয়ায় মেজাজ হয়ে গেছে খিটখিটে, চোখ জ্বালাপোড়া কিংবা খচখচ করা, মাথা ব্যথা, চোখ লাল, মানসিক অস্বস্তি ও অবসাদগ্রস্ততা এর অন্যতম কারণ। ছোট বাচ্চাদের কিন্তু ড্রাইনেস হওয়ার কথা না, কিন্তু তাদেরও কিন্তু আমরা পাচ্ছি ডিউ টু এই যে লং টাইম ডিভাইসের আসক্তি। এবং আমাদেরটা এখন পর্যন্ত যতটুকু আমরা দেখছি তাতে 20 থেকে 40% আশেপাশে আছে। তো এই মুহূর্তে আমরা একটা ইন্ডিয়ার রিসার্চের কাছাকাছি আমাদের রেজাল্ট। আর পেডিয়াট্রিক গ্রুপেরও মানে প্রিভ্যালেন্স প্রায় 20%-এর কাছাকাছি। তো এটাও কিন্তু অ্যালার্মিং। প্রতি 20 মিনিট কাছে কাজ করার পরে আমরা যদি 20 ফুট দূরে কোনো একটা সবুজ জিনিসের দিকে অন্তত 20 সেকেন্ড তাকিয়ে থাকি, এটা হচ্ছে চোখের একটা ব্যায়াম। রোগীদের 20% আগে ব্যবহার করতেন আর্টিফিশিয়াল বা কৃত্রিম পানি, এখন 100% রোগীই ব্যবহার করেন চোখের ড্রপ। এর অন্যতম কারণ মোবাইলের বেসামাল ব্যবহার। যতই দিন যাচ্ছে ততই মোবাইল আসক্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। সবচেয়ে ভয়ঙ্কর আকার এটি ধারণ করেছে শিশুদের মধ্যে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চতর গবেষণায় উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। গবেষকদের দাবি, এটি যদি এখনই রোধ করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে এই শিশুরা যখন বড় হবে তাদের অধিকাংশই হারাতে পারে দৃষ্টিশক্তি। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। আবেদনের 4-5 বছরেও মিলছে না বিআরটি এর স্মার্ট লাইসেন্স, ভোগান্তিতে চালকেরা। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদে। বিআরটিএতে স্মার্ট লাইসেন্সের জন্য আবেদন করার 4-5 বছর পেরোলেও লাইসেন্স পাচ্ছেন না ময়মনসিংহের চালকরা। তাদের অভিযোগ, লাইসেন্স দিতে দেরি হওয়ায় বিআরটিএ তাদেরকে একটি স্লিপ ধরিয়ে দিচ্ছে, তা দেখিয়ে ফল মিলছে না, উল্টো ট্রাফিক পুলিশের হয়রানিতে পড়তে হচ্ছে। চালকদের অভিযোগ অস্বীকার করছে না বিআরটিএ কর্তৃপক্ষ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। পরীক্ষায় পাশ করে সরকারি ফি জমা দিয়ে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য পেশাদার চালকদেরই অপেক্ষা। ফিঙ্গারপ্রিন্ট দিতে দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, সময় মতো স্মার্ট কার্ড পাচ্ছেন না, এর ফলে সড়কে পুলিশের হয়রানির শিকার হচ্ছে। সাহায্য পুলিশ দেখলে আপনার দেখলে গেল দেখলো ওই খরচা টিয়া দেয় তো কাট কই, আবার পুরো লাইসেন্স জমা চাই। দাবিটা কার্ডটা যেন আমরা দ্রুত পাই, যেমন আমরা ডেট থাকতেই কার্ডটা পাই, ডেট না থাকলে পাইলে তো আবার রুটের সার্জনের ঝামেলা। মেয়াদ শেষ হওয়ার পরও স্মার্ট কার্ড না পাওয়ায় হতাশ চালকরা। সবকিছু দেখা গেছে লাইসেন্স করবে দেয়, দেখা গেছে আমরা কার্ড পাই না। যখন কার্ড পাই তখন দেখা গেছে কার্ডের মেয়াদ শেষ। পুরো 5 বছরই স্লিপ দিয়ে চালাইতে হয়েছে, আসল কার্ড কিন্তু পাই নাই, 3 মাস আগে পাইছি। সমস্যা আমরা রিনিউ করা গেলে কার্ড পাই বহুদিন পরে। চালকদের অভিযোগ অস্বীকার করছে না বিআরটিএ কর্তৃপক্ষ। কার্ডের আমদানি জটিলতার কারণে সময় মতো লাইসেন্স দেওয়া যাচ্ছে না বলে দাবি করছেন তারা। ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট করা এবং তারা সরবরাহ করার প্রক্রিয়া চলতেছে। এখন তারা এই কার্ড ইম্পোর্ট করতে পারছে না, আপাতত ইম্পোর্টের কোনো জটিলতার কারণে। এটা নিরসন হলে আমরা এটা নিয়মিত আবার আগের মতো ফার্স্ট ইস্যুতে দিতে পারব। ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে স্মার্ট কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন 1100 চালক। মহিমা পলি, 21 টেলিভিশন। আরেকটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ফ্রান্সে দ্বিতীয় দফার ভোটে বামপন্থীদের নাটকীয় জয়, সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদে। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট এনএফপি নাটকীয় জয় পেয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, এ দফায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট দ্বিতীয় এবং ন্যাশনাল র্যালি আরএনের অবস্থান তৃতীয়। এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 577 আসনের ফরাসি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন 289টি আসন। দেশটিতে এখন কে হবেন প্রধানমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলিতে কে নেতৃত্ব দেবেন,
এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দর কষাকষি চলবে। এদিকে প্যারিস এবং অন্যান্য শহরে সহিংসতার আশঙ্কা রয়েছে। জাতীয় পরিষদের বাইরে বিক্ষোভের কর্মসূচি থাকলেও তা নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক উত্তেজনার কারণে 30,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারতে ফৌজদারি নয়া দণ্ডবিধি ন্যায় সংহিতা চালু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই এই আইনের কোপে পড়লেন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য মহুয়া মৈত্র। পশ্চিমবঙ্গ কৃষ্ণনগরের তৃণমূল এই এমপির বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন 79 অনুসারে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে মহুয়ার বিতর্কিত মন্তব্যের জেরে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লি পুলিশেও অভিযোগ জানায় জাতীয় মহিলা কমিশন। কৃষ্ণনগরের এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে 3 দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়। এবার খেলার সংবাদ। কার হাতে উঠছে এবারের ব্যালন ডি'র? ব্যক্তিগত সাফল্যের সবচেয়ে মর্যাদার এই খেতাবে এগিয়ে আছেন কে? কাকার পরে প্রথম কোনো ব্রাজিলিয়ান হিসেবে ভিনিসিয়াসই কি জিততে চলেছেন ফুটবলের আলোচিত এই পুরস্কারটি? পিছিয়ে রাখার উপায় নেই এমবাপ্পে, বেলিংহামকেও। ইউরো ও কোপা মাঠে গড়ানোর পর বদলে গেছে সব সমীকরণ। নতুন অঙ্কে এগিয়ে থাকাদের বিস্তারিত জানাচ্ছেন আকাশুজ্জামান। এবছর ব্যালন ডি'র জয়ী নাম ঘোষণা হবে 28 অক্টোবর। এই পুরস্কার জেতার জন্য খেলোয়াড়দের প্রমাণ করার সুযোগ শেষ হয়ে যাচ্ছে এ মাসেই। ইউরোপিয়ান লিগগুলো শেষ হতেই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের নাম। তাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন স্বদেশী বেশ কয়েকজন সাবেক তারকাও। ক্লাব ফুটবলে রিয়ালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন ভিনি। 39 ম্যাচে 24 গোলের পাশাপাশি করেন 11টি অ্যাসিস্ট। মৌসুম জুড়ে তিনি যেমন বর্ণবাদের শিকার হয়েছেন, আবার আক্রমণাত্মক প্রতিক্রিয়ার কারণে সমালোচিতও হয়েছেন। ব্যালন ডি'র দিতে বিচারকরা বিচার করেন পারফরমেন্স, দলের সাফল্য, আচরণ ও ফেয়ার প্লে। প্রথম দুটিতে এগিয়ে থাকলেও শেষ মানদণ্ডে নেতিবাচক পয়েন্টই যুক্ত হতে পারে ভিনির নামে। এবারের ব্যালন ডি'র জয়ের অন্যতম দাবিদার ভিনিরই সতীর্থ বেলিংহাম। রিয়ালে যোগ দিয়েই হইচই ফেলেছেন 21 বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। দলগত সাফল্যের সঙ্গে ব্যক্তিগতভাবে মৌসুম শেষ করেছেন 42 ম্যাচে 23 গোল করে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে রেখেছেন বড় ভূমিকা। তাই ব্যালন ডি'র বিচারকদের দৃষ্টিতে পড়েছেন নতুন করে। ভিনি ও বেলিংহামের অন্যতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে। রিয়ালে যোগ দিতে যাওয়া এই তারকা সবশেষ মৌসুমে পিএসজির হয়ে জিতেছেন লিগ শিরোপা, খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। 48 ম্যাচে করেছেন 44 গোল। তাদের বাইরে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ, ইংল্যান্ডের ফিল ফোডেন, জার্মানির টনি ক্রুস তো আছেই। ভিনির কোপা ব্যর্থতা ও ইউরোর শেষ অনিশ্চয়তা পাল্টে দিচ্ছে ব্যালন ডি'রের সমীকরণ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 4 দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 জুলাই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। কোটা বিরোধীদের আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার আহ্বান। রাজনৈতিক রূপ নিয়েছে আন্দোলন, বললেন ওবায়দুল কাদের। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত 5, পরিচয় জানা যায়নি এখনো। উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বিভিন্ন জেলায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।